দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মাথাপিছু আয় $3,000 জাদুকরী মাইল ফলক অতিক্রম করেছে। আর ভারত, তারা সেই $2800 নিচেই হাবুডুবু খাচ্ছে। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। আমি সুমেন, আপনারা দেখছেন সুমেন রিয়েকশন বাংলা। আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। यहाँ पे जी बात करते हैं बांग्लादेश की पर कैपिटा इनकम के बारे में। भारत ने बहुत लंबे अरसे से ये प्रोपोगेंडा फैलाया हुआ था कि वो इस पूरे रीजन में सबसे ज़्यादा शहाना ज़िंदगी गुजार रहे हैं, सबसे ज़्यादा अमीर हैं, और बाकी जितने भी इर्द गिर्द के ममालिक हैं उनके पास ना तो खाने के लिए कुछ है, और वो सब जो है बहुत बहुत ज़्यादा गुर्बत में है और गुर्बत और अफलास में है। ठीक है, सो इस तरह का प्रोपोगेंडा भारत की जानिब से फैलाया था। लेकिन यहाँ पे एक बहुत बड़ी और अहम रिपोर्ट सामने आ गई है जिसमें ये बताया गया है कि बांग्लादेश की पर कैपिटा इनकम $3,000 हो चुकी है, जबकि भारत बांग्लादेश से बहुत पीछे है। यहाँ पे अगर हम प्रीवियस डाटा को देखें तो उसमें भी ये बताया गया था कि आने वाले समय में बांग्लादेश की पर कैपिटा इनकम भारत को बहुत पीछे छोड़ देगी। अब यहाँ पे जो भारतीय सरकार और भारतीय मीडिया है, उन्होंने अपने नाखून दांतों के नीचे चबाना शुरू कर दिए हैं कि आखिर हमारा प्रोपोगेंडा जो है वो फेल हो गया है। हम ये दुनिया को दिखाने में, हम अपने लोगों को ये दिखाने में नाकाम हो गए हैं कि भारत सबसे ज़्यादा अमीर है। और आज जो डाटा सामने आया है बहुत हैरानकुन है। अभी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करूँगी। बहुत इंटरेस्टिंग रिपोर्ट है। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। चलते हैं, देखते हैं वीडियो। पूरे बंगाल को भारत से तोड़ना नामुमकिन होगा। ভারতের রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এই সাউথ ব্লক। রাতের অন্ধকার নামলেই এই ভবনের চারপাশে যেন এক রহস্যময় গুমট পরিবেশ তৈরি হয়। গত কয়েক যুগ ধরে ঠিক এখান থেকেই অত্যন্ত সুকৌশলে এক ভয়ঙ্কর প্রোপাগান্ডার জাল বোনা হয়েছে। সাধারণ ভারতীয়দের মগজে তিলে তিলে গেঁথে দেওয়া হয়েছে এক ভুয়া অহংকার। পুরো দক্ষিণ এশিয়ায় নাকি শুধু তাদের জীবনযাত্রার মানই সবচেয়ে ভালো, তারা অনেক ধনী, আর প্রতিবেশী দেশগুলো নাকি আক্ষরিক অর্থেই ভিখারি। তাদের ঘরে খাওয়ার রুটি নেই, আটার বস্তা নেই। আর এই দম্ভের পাহাড় গড়ে তোলার কাজটি ভারতের রাজনীতিকরা একা করেননি। তাদের পালিত সোশ্যাল মিডিয়া ট্রল বাহিনী বা আইটি সেল সারাদিন কিবোর্ডে ঝড় তুলে বাংলাদেশিদের চরম নোংরা ভাষায় আক্রমণ করেছে। কাঙাল, অনুপ্রবেশকারী বলে গালি দিয়ে তারা ব্যঙ্গ করে বলতো, তোমাদের দেশে তো খাওয়ার কিছুই নেই, তাই কাঁটাতার পেরিয়ে আমাদের দেশে চলে আসো। বছরের পর বছর এই ডাহা মিথ্যা কথা শুনতে শুনতে ভারতের কোটি কোটি মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল যে দুধ আর মধুর নদী বুঝি শুধু ভারতেই বয়। কিন্তু অহংকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো সত্যের একটা ছোট্ট আঘাতেই এই বিশাল বেলুন চুপসে যায়। আর সেই আঘাতটাই যখন খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বৈশ্বিক অর্থনীতির ডেটাবেস থেকে আসে, তখন সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক। এপ্রিলের মাঝামাঝি IMF যখন তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করল, তখন দিল্লির শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরগুলো যেন আস্ত একটা বাজ পড়ল। IMF পূর্বাভাস দিয়েছিল 2026 সালের মধ্যেই বাংলাদেশের মাথা পিছু ভিডিপি ভারতকে টপকে যাবে। তখন নিউজ 24-এর রিপোর্টও করেছিল যে 2026 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $2,911, যেখানে ভারতে আটকে থাকবে $2,812। কিন্তু আজ যে অফিসিয়াল পরিসংখ্যান রিলিজ হয়েছে তা বাস্তবতাকে আরও এক ধাপ ছাড়িয়ে গেছে এবং ভারতের ওইসব অহংকারী ট্রল বাহিনীর লজ্জায় মাথা হেট করে দেওয়ার জন্য যথেষ্ট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মাথাপিছু আয় $3,000 জাদুকরী মাইল ফলক অতিক্রম করেছে। আর ভারত, তারা সেই $2800 নিচেই হাবুডুবু খাচ্ছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের অর্থনীতির আকার এখন রেকর্ড $61,290 কোটি টাকা বা প্রায় $51 বিলিয়ন পৌঁছেছে।
খুব সোজা ভাষায় একটি দেশের এক বছরের মোট আয়কে যদি সেই দেশের সব মানুষের মধ্যে সমানভাবে ভাগ করা হয় তবে জনপ্রতি যে টাকাটা পড়ে সেটাই মাথাপিছু জিডিপি। অর্থাৎ এক বছরে একজন সাধারণ ভারতীয় যদি $2,812 আয় করে তবে একজন সাধারণ বাংলাদেশি আয় করেছে $3,000-এরও বেশি। সোজা কথা, একজন ভারতীয়র চেয়ে একজন বাংলাদেশের পকেট এখন বেশি টাকা। তাহলে কোথায় গেল ভারতের সেই কাঙাল তত্ত্ব? আজকের এই আন্তর্জাতিক অর্থনীতির সূচক দিল্লির ওই আইটি সেলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ নয় বরং কাঙাল আসলে তোমরা নিজেরাই। এখন $1 মিলিয়ন প্রশ্ন সামনে আসে। ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের হাতে বেশি টাকা থাকার পরও বিজেপি কেন এই ডাহা মিথ্যা প্রোপাগান্ডা যুগের পর যুগ ধরে চালিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে চরম নোংরা এবং বিভাজনের রাজনীতির ভেতর। বিজেপির এই প্রোপাগান্ডা কোনো ভুল নয়, বরং এটি তাদের নির্বাচনী নদী পার হওয়ার একটি সবচেয়ে বড় তুপের তাস। মে মাসে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক বিশ্লেষণে দেখানো হয় কিভাবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমাটি আসামে বিজেপিকে নির্বাচনে জিততে সাহায্য করেছে। আসামের 126টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 82টিতে। কিভাবে? তার অত্যন্ত সুপরিকল্পিতভাবে গত 10 বছর ধরে মানুষের মনে একটি কাল্পনিক শত্রুর ভয় ঢুকিয়ে হিন্দু ভোট ব্যাংক এককাট্টা করেছে এবং নির্বাচনে জিতেছে। তাদের এই ন্যারেটিভের মধ্যে এক বিন্দুও সত্যতা ছিল না, পুরোটাই ছিল মিথ্যার কারখানার তৈরি এক নিখুঁত চিত্রনাট্য। কিন্তু যেখানে এই মিথ্যার চিত্রনাট্য কাজ করে না সেখানে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জিকে হঠাতে বিজেপি আপ্রাণ চেষ্টা করেও পারেনি। মমতা অভিযোগ করেছিল নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে, আর আজ সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এক বিশাল বোমা ফাটল কলকাতায়। দক্ষিণ কলকাতার আলিপুর এলাকার একটি 9 তলা সরকারি ভবনে হঠাৎ এক রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটল, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল 400-এর বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। যে ইভিএমগুলোর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে এগুলো টেম্পারিং করে বিজেপি নিজেদের জয় নিশ্চিত করে, নির্বাচনের পরপরই এমন রহস্যজনক আগুন লাগার মানে হলো এখন আর এই ইভিএমগুলোর কোনো ফরেনসিক তদন্ত করা যাবে না। জালিয়াতির সব প্রমাণ আগুনে পুড়ে ছাই। যখন ভুয়া জুজু দেখিয়ে নির্বাচনে জেতা যায় না তখন এভাবেই রাতের অন্ধকারে গণতন্ত্রকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এবার চোখ ফেরানো যাক কাঁটাতারের এপারে। বাংলাদেশের অর্থনীতি কিভাবে এই জাদুকরি $3,000-এর মাইল ফলক ছিল? এই অর্জন কি রাতারাতি হয়েছে? না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই অর্জনটি সামনে এসেছে স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর। হাসিনা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের অর্থনীতিতে যে বিশাল ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল তা মেরামতের কঠিন দায়িত্ব পড়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। ডক্টর ইউনূস এবং তার টিম যে কঠিন কিন্তু অত্যন্ত কার্যকরী অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, আজকের এই $3,000-এর ম্যাজিক ফিগারটি মূলত তার সেই মাস্টার মাইন্ড অর্থনৈতিক সার্জারিরই সফল ফসল। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার মাত্র কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে। তাদের পলিসির আসল ফলাফল দেখতে হয়তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক পত্রিকা দ্য ডিপ্লোমেট বলছে বাংলাদেশের সামনে এখন হিমালয়ের মতো দুটি বিশাল চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে: অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা। কিন্তু এর সাথে একটি চরম রূঢ় সত্য যোগ করা প্রয়োজন। অর্থনীতিতে আপনি যতই শক্তিশালী হন না কেন, মাথাপিছু আয় $5,000 হলেও কোনো লাভ নেই যদি আপনার কোনো শক্তিশালী সামরিক বাহিনী না থাকে। ইতিহাসে বারবার দেখা গেছে অত্যন্ত ধনী রাষ্ট্রগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু তাদের সামরিক দুর্বলতার কারণে। সামরিক বর্ম ছাড়া কোনো অর্থনীতি নিরাপদ নয়। হাতে অস্ত্র না থাকলে চারপাশের শকুন আর নেকড়ের দল আপনাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য ছুটে আসবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত, যাদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টের উপর। তারা যদি আজ মেনে নেয় যে বাংলাদেশ তাদের চেয়ে উন্নত, তবে তাদের সেই রাজনৈতিক ইমারত ধসে পড়বে। সাউথ ব্লকের কোনো এক গোপন কক্ষে হয়তো এখনও আলো জ্বলছে। ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা হয়তো বুঝতে পারছেন তাদের বোনা
মিথ্যা জাল আজ তাদের নিজেদের পায়েই পেঁচিয়ে গেছে। যে দেশটিকে তারা তাচ্ছিল্য করত, সেই দেশ আজ নিজস্ব প্রযুক্তিতে ড্রোন বানাচ্ছে, পরাশক্তিগুলোর সাথে চোখে চোখ রেখে দাবার চাল দিচ্ছে। অহংকারী কর্তারা হয়তো ভাবছেন ইভিএম পুড়িয়ে আর সোশ্যাল মিডিয়ায় আইটি সেল দিয়ে হয়তো তারা আরও কিছুদিন নিজেদের জনগণকে বোকা বানিয়ে রাখবেন। কিন্তু দিল্লির ক্ষমতার কেন্দ্র আজ এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গেছে। তারা না পারছে সত্যকে স্বীকার করতে, না পারছে মাথা উঁচু করে দাঁড়ানো এই নতুন বাংলাদেশটাকে আটকাতে। দর্শক, ভারতের এই ভূ রাজনৈতিক পরাজয় এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোকে আপনি কিভাবে দেখছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষার এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी है। 1971 के बाद तारीख में पहली दफ़ा बांग्लादेश ने $3000 का जो एक टारगेट है उसको अबूर कर लिया है। बांग्लादेश की फ़ी कस आमदनी जो पर कैपिटा है वो भारत से आगे बढ़ती जा रही है। यहाँ पे अगर प्रीवियस डेटा को देखें उसमें भी बताया गया था कि बांग्लादेश की पर कैपिटा भारत से आगे निकल जाएगी और भारत एक जगह पर ही लटका रहेगा। वो भारतीय मीडिया, वो भारतीय सरकार जो ये दावा करते थे कि बांग्लादेश बहुत गरीब है, बांग्लादेश के पास ये नहीं है, बांग्लादेश के पास खाने के लिए कुछ नहीं है, आज वही अपना सर पकड़ के बैठ गए हैं। जब ये रिपोर्ट जो है ये सामने आई है कि बांग्लादेश की जो फ़ीकस आमदनी है वो $3000 को क्रॉस कर चुकी है। दी बिज़नेस स्टैंडर्ड की जो रिपोर्ट है उसमें ये बताया गया है और यहाँ पे भारत की जो पर कैपिटा है उसी जगह पर रुकी हुई है। अब आगे कहा जा रहा है कि बांग्लादेश की पर कैपिटा आगे मज़ीद बढ़ती रहेगी, जबकि भारत जो है वो एक जगह पे ही लटका रहेगा। बांग्लादेश तेज़ी से आगे जाता रहेगा। तो यहाँ पे कहते हैं कि गुरूर का सर हमेशा नीचा होता है और ये बात दुरुस्त साबित हुई। भारतीय मीडिया ने जो प्रोपोगेंडा, फेक प्रोपोगेंडा फैलाया था अपने लोगों को कि ये जी हम सबसे अमीर हैं, पूरे रीजन में हमसे ज़्यादा जो अमीरों वाली ज़िंदगी कोई नहीं गुजार रहा, आज वो प्रोपोगेंडा, उसका जो भांडा है वो फूट गया है, टोटली एक्सपोज हो गया है भारत। और ये जो रिपोर्ट है इसने भारत के जो कच्चे हैं वो उड़ा के रख दिए हैं और यहाँ पे भारतीय जो हैं वो ठीक है, उनकी आंखें खुली की खुली रह गई कि ये हो गया रहा है। हमें तो सारी ज़िंदगी ये बताया गया था कि सबसे अमीर हम हैं और यहाँ पे बांग्लादेश जो है वो बहुत आगे निकलता जा रहा है और हम जो है वो कॉन्टीन्यूसली पीछे रहते जा रहे हैं। तो ये द बिज़नेस स्टैंडर्ड की जो रिपोर्ट है उसने भारत को बुरी तरह एक्सपोज कर दिया है और बांग्लादेश बहुत तेज़ी से इंशाल्लाह आगे भी बढ़ेगा और बांग्लादेश की जो ताकत है वो मज़ीद इस रीजन में बनेगी। तो यहाँ पे जी इस रीजन में बांग्लादेश सबसे टॉप पे जा रहा है। आप लोग क्या कहेंगे, आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर लाजमी करें। अपना ख्याल रखें। आई विल सी यू टिल देन, टेक केयर।